জামাত বিএনপি মিলে ডক্টর ইউনূসকে প্রোটেকশন দেওয়ার কোনো গরজ তারা বোধ করবে না। ইলেকশনের জন্য নামবে না, এটা আপনি কিভাবে করে বলছেন? আমি একবারে নিশ্চিত করে বলতে পারি না, কিন্তু আপনি ধরে রাখেন জামাত বিএনপি মিলে ডক্টর ইউনূসকে প্রোটেকশন দেওয়ার কোনো গরজ তারা বোধ করবে না। ডক্টর ইউনূস আপনি নিজে কেন করবে? কার টাকা পড়েছে? কেন আমি কেন আপনাকে প্রোটেক্ট করতে যাব? আমি কি সরকার চালাচ্ছি? সরকার তো আপনি চালাচ্ছেন। তাদের সরকার, তাদেরই তো সরকার। তাদের সরকার, তারা তো রেখেছে, তারা তো ক্ষমতায় রেখেছে, ক্ষমতা থেকে তো ফেলে দেয় নাই। কিন্তু উনার অপকর্মের জন্য পৃথিবীর কোথাও কিভাবে ইট খাবেন সেটা দায়িত্ব ওরা নেবে কেন? কি দরকার হয়েছে? তাহলে তো মাহফুজকে যেখানে যখন মারা হলো তখনও নিতে পারতো, যে মাহফুজকে লন্ডনে মেরেছে, তারপরে ইয়েতে মেরেছে মানে প্রতিরোধ যেটা করেছে আর কি, সেটারও দায়িত্ব নিতে পারতো। ওনারা তো সেটা নেন নাই, ওনারা নেবেন না ওইটা। ওই ট্রেন্ড থেকে বুঝছি যে ওনাদের কোনো গরজ নাই। এবং আমি নিজেও যদি রাজনৈতিক দলের নেতা হতাম তাহলে আমিও বলতাম, বা বিএনপি বা জামাতের নেতা হতে আমার কোন গরজ পড়ছে আপনাকে স্টেপ করার? আমরা আপনাকে সমর্থন দিয়েছি, আপনার সরকারি যন্ত্র আছে, আর ওইখানে কে কি করবে? ওখানে তো এমনিতে ইয়ে আছে, আমেরিকান বাহিনী আছে যে ওনাদেরকে নিরাপত্তা দেখার জন্য। এবং আরো একটা হাস্যকর ব্যাপার, যে আপনি জানেন বোধহয়, যে শেখ হাসিনার আমলও দেখেছি এক গাদা লোক যায় এখানে নিরাপত্তার নামে। ওদের কি নিরাপত্তা? ওরা কি অস্ত্র নিয়ে যেতে পারে ওখানে? কিসের নিরাপত্তা করতে যায় ওখানে? আমেরিকাতে কেউ অস্ত্র নিয়ে যায়? কেউ এই নিরাপত্তা বাহিনী কেন যায়? আমি জানি না এগুলা। জি, আমি তো অন্য প্রসঙ্গে এখন যেতে চাই আপনার কাছে। আপনি জানেন যে ভুটান এবং মিয়ানমার ছাড়া বাংলাদেশ, চীন সহ আপনার বাকি 5টা যেই প্রতিবেশী দেশকে ভারত আপনি জানেন যে নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে, এরকম একটি খবর কিন্তু প্রকাশিত হয়েছে। তো দক্ষিণ এশিয়ায় ভারত কি এখন একেবারে কোণঠাসা হয়ে গেছে এরকমটা মনে হচ্ছে? কোণঠাসা কিভাবে হলো? নেপালে যে সরকার পরিবর্তন হলো সেটাও তো তাদের লোকে এসছে। তারা আগে যে ছিল সে তো সরকার বিরোধী, তাদের নেপাল বিরোধী ছিল। নেপালে দীর্ঘদিন চায়নার প্রভাব চলছিল। তারপরে আপনার ইয়েতে ভুটানেও চায়নার প্রভাব চলছে। তো বাংলাদেশে এখন চায়নার প্রভাব না কার প্রভাব আপনি জানেন, আমেরিকান প্রভাব যেটাই হোক, বাংলাদেশের ব্যাপারে হচ্ছে তারা সবচেয়ে বড় কনসার্ন। বাংলাদেশ তাদের অন্যতম প্রতিবেশী, এবং বাংলাদেশ ছাড়া তাদের আরেক প্রতিবেশী আছে পাকিস্তান, যাদের ব্যাপারে তাদের আরো বেশি নাক গলানো থাকে। তো বাংলাদেশের সাথে আবার পাকিস্তানের যখন মহরম বেড়ে যাচ্ছে, সেটা তাহলে এখন সমান একই সূত্রে বাংলাদেশকে যেভাবে আগে দেখতো সেভাবে আর দেখছে না। এখন পাকিস্তানকে যে দৃষ্টিতে দেখে বাংলাদেশকে এখন সেই দৃষ্টিতে দেখবে, এবং তারা তাদের সাথে কাজ করবে। অর্থনৈতিক যদি ঘটনা বলি সেটা কিন্তু যথাযথ চলছে। অর্থনৈতিক নির্ভরতা এক দেশ আরেক দেশের উপর, সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে, এবং এটা কিন্তু এখনো ডিসরাপশন হয় নাই ওই মাত্রায়। কিন্তু অন্যান্য সিকিউরিটি ইস্যু বা আদার্স ইস্যুতে ভারত উদ্বিগ্ন হতেই পারে। কারণ বিএনপি যখন আগে ছিল তখন তাদের উদ্বিগ্ন হওয়ার মতো কিছু ঘটনা ঘটেছিল, 10 টাকা অস্ত্র সহ অনেক কিছু। আর ভারতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে শেখ হাসিনার সরকার যখন এখানে ছিল, শেখ হাসিনার সরকার তো অলমোস্ট তাবেদার সরকার হিসাবে ভারতের স্বার্থ রক্ষা করেছে। এখানে তো স্বার্থ রক্ষা করবে না, এখন নতুন কেউ আসবে, ভারতের স্বার্থ হয়তো রক্ষা হবে না, সেই জন্য তারা উদ্বিগ্ন হতেই পারে। ভারত ভারত তো মালদ্বীপ এবং শ্রীলঙ্কা এগুলোকে নিয়েও উদ্বিগ্ন, এদেরকে হুমকি মনে করছে ভারত। আমি জানি না ওগুলো ঠান্ডা হয়ে যায়। এই যে মালদ্বীপেও অনেক বড় বড় কথা বলছিল ভারতের বিরুদ্ধে, পরে এসে সফর করে গেছে। এগুলো বাংলাদেশও বড় বড় কথা বলে, দেখেন না দিল্লি না ঢাকা বিরাট বিরাট স্লোগান দেয়, কিন্তু দিল্লির সাথেই আসছে। দিল্লির বাইরে কোথায় গেছে? ইলিশ মাছ পাঠায়, সবকিছু পাঠায়, রেল বগি কিনে, কেনাকাটায় এবং ইয়েতে সবকিছুতে ঠিক আছে, পাবলিক রে বুঝায় শুধু। শুনেন, বাংলাদেশের সাথে তাদের অর্থনৈতিক সম্পর্ক বা এই যে বাংলাদেশ যে তাকে হুজুর হুজুর করা, সেগুলো সবই চলমান আছে, কোনো কিছুই নাই। এই যে কোনো ইয়ে তো এই যে যত কথা গোলামি চুক্তি একটাও তো বাদ যায় নাই, সব গোলামি চুক্তি তো রয়ে গেছে। গোলামি চুক্তি কোনটা? গোলামি চুক্তি কোনটা? গোলামি চুক্তি কোনটা যারা বলছে তাদের কি জান গিয়া, যে তারা বলছে না, আপনি বললাম আর কি। তাহলে আপনি বলেন যে ওই গোলামি এই তো কোট আন কোট গোলামি চুক্তিগুলো তো সব রয়ে গেছে। তো গোলামি চুক্তিগুলো যখন রয়ে যায় তার মানে কি বোঝেন আপনি? আপনিও গোলামির সাথে যুক্ত হয়েছেন। গোলামির ভারতের কোনটা? আপনাকে তো বলতে হবে যে গোলামির চুক্তি এইটা গোলামির চুক্তি করেছিল,
তাইলে না সেটা বাতিল করতে পারতো, তাই না? হ্যাঁ, তো এখন যারা বড় বড় কথা বলেছিল আগে বাংলাদেশ হাসিনা গোলামি চুক্তি করেছে, তাদের কি বলেন যে গোলামি চুক্তি কোনগুলো বের করতে, 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে খায় যায় ওগুলারে বের করতে, এগুলো তারাই বের করবে, আমরা কেন করব? আমাদের তো কিছু নেই, আমরা তো বরং দেখছি যে বাংলাদেশে ফুসিন করে ভারতীয় নাগরিকদের। আজকে দেখলাম যে ওইসব নাগরিকদের আবার জেলখানায় বাচ্চা প্রসব করতেছে। এখন তাহলে ওইটা ভারতীয় না বাংলাদেশি, এটা নিয়ে আরেকটা আওয়াজ শুরু হয়েছে। তো এই সমস্ত নতজানু যা কিছু আছে ভারতের কাছে নতজানু থাকার, সবকিছু শেখ হাসিনা যেটা করেছে হুবহু এখনো অব্যাহত আছে, কিন্তু চোখে দেখা যাচ্ছে না। না, আপনি যখন লেকচার আমি লেকচার তো আছে বিরোধী। আনিস ভাই, আপনি যখন বলেন যে শেখ হাসিনা ভারতের কাছে নতজানু হওয়ার যা কিছু করেছে, এই হুম। স্টেটমেন্টটা যখন দেন, তখন তো এটা আপনার দায় হয়ে যায় যে কোন কোন নতজানু নীতি শেখ হাসিনা গ্রহণ করেছে, যেটি এই সরকার অব্যাহত রেখেছে। সবকিছু রেখেছে, নতজানু সবকিছুই ছিল। ভারতের সাথে নতজানু আমাদের কোনগুলো কখনো, সেটা আমাকে বলুন না, আমি তো বুঝি না ভাই, আমাকে বুঝিয়ে ওকে, বলেন। ভারতের সাথে আমাদের কোনো সম্মানজনক রিলেশন ওইভাবে আমরা রক্ষা করিনি। এটা তো যেখানে একটা যেখানে statement, আপনি প্রমাণ সহ বলেন, আপনি নাম্বার এক্সাম্পল ওয়ান দিয়ে বলেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে সেটা ভারত নিয়ন্ত্রণ করত। আপনি খালি বাংলাদেশি কমেন্ট জনগণ, করতেছেন, আপনি লেট মি কমেন্ট ফিনিশ না, করছেন। আপনি প্রশ্ন করবেন আবার আপনি নিজে বলবেন তো, হবে না তো। আমি তো ভাই শুনেন, আমি আপনার কাছে এক্সাম্পল চাইতেছি উইথ রেফারেন্স, আমি আমি তো উদাহরণ বলতেছি চাইতেছি। সেটা, কিন্তু আপনি তো আমি তো কমেন্ট বলতেছি। মেক করছেন, আপনি তো উদাহরণ না, দিচ্ছেন। না, বাংলাদেশের সমস্ত পররাষ্ট্রনীতি কি হবে এটা ব্যাখ্যা করতে দিচ্ছেন না আপনি। আপনি নিজেই বলেন এক লাইন, আবার বলতেই থাকেন বলতেই বলেন থাকেন। বলেন, কোনটা কোনটা আপনি বলেন না, আপনি তো স্টেটমেন্ট আমি করলে বলছি হবে না ভাই। বাংলাদেশের পররাষ্ট্রনীতি ভারত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। তার নাম্বার ওয়ান হচ্ছে যে বাংলাদেশ পাকিস্তানের সাথে নর্মাল রিলেশন রাখতে পারবে না। বাংলাদেশি নাগরিকরা যারা পাকিস্তান ভ্রমণ করবে তারা ভারতের যাওয়ার ভিসা পাবে না। এগুলো কি? কোথায় এগুলি, কোথায়? এগুলো কোথায় মানে? এগুলো তো অ্যাপ্লাইড হয়েছে কোন জায়গায় অ্যাপ্লাইড, শেখ হাসিনার আমলে। কোন জায়গায় অ্যাপ্লাইড হয়েছে? বাংলাদেশে অ্যাপ্লাইড হয়েছে, ভারতীয়রা দেয় নাই কোন তো। নীতিটা কোন জায়গায়, কোন রেফারেন্স দিয়ে বলেন? এটা তো আপনি মৌখিক ভাবে বলতেছেন, স্টেটমেন্ট করছেন। আরে, আরে কোন রেফারেন্স কি? আপনি খোঁজ নেন না। বাংলাদেশিদের পাসপোর্টে পাকিস্তানের ভিসা ছিল, এই জন্য কতগুলো রেফারেন্স, কত লোক রিজেক্টেড হয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন কেন খারাপ ছিল? শুধুমাত্র যে যুদ্ধাপরাধী ইস্যুতে না, বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক, পাকিস্তানের সাথে বাংলাদেশ কখনো ভালো সম্পর্ক করতে পারে নাই ভারতের চাপে। শেখ হাসিনা নিজেও চেষ্টা করেছেন এই সম্পর্ক উন্নয়নের জন্য, পারেন নাই। আনিস ভাই, আমি আপনার সঙ্গে তো আসলে বিতর্ক করতে যাচ্ছি না, আপনি এগুলি সুইপিং কমেন্ট করছেন। আপনি কোথায়, যুক্তিটা কোথায় যে ভারতের সঙ্গে কিন্তু এখানে কমেন্ট করতে এসেছি সুলতানা, আমি তো এখানে রিপোর্ট করতে আসিনি, আমি কমেন্ট করতে এসেছি। কিন্তু সুইপিং কমেন্ট আপনি তো রেফারেন্স দিয়ে বলা ঠিক না। আমি তো রেফারেন্স দিলাম, আপনি দেখান, বলেন যে না আনিস আলমগীর আপনি পাকিস্তানের ভিসা লাগিয়ে আবার ইয়েতে গিয়েছেন পরের মাসে, দেখান, আপনি দেখান। আমি নিজে 3বার পাকিস্তানে গেছি, কিন্তু আমার তো কোনোদিন ইন্ডিয়াতে যেতে সমস্যা হয় নাই। কোন আমলে? কোন আমলে? আমি গেছি 2010-এ, 2000। ওই আমল বলে যান গিয়া, পরবর্তী আমলে আসেন। হ্যাঁ, পরবর্তী আমলে আসেন। আমি 2013-তে গেছি, 2014-তে গেছি। শুনলেন সুলতানা, আমি অন্য ক্যাটাগরিতে আছি, আপনি সাংবাদিক। আমি তো আফগানিস্তানও গেছি, ইরানে গেছি, দুনিয়ার কোন, সিরিয়া গেছি, দুনিয়ার কোন, পাকিস্তানেও গেছি। আমার ভিসা তো দুনিয়ার কোথাও বাধা হয় নাই, তাই না? তো আপনি ইরাকে গেছি, ইরানে গেছি। তো আপনি যদি এই দেশগুলোকে যদি চিন্তা করেন সবাই একই অ্যাপ্লাই হবে, তা তো না। আমি তো সাংবাদিক, আপনি সাংবাদিক, আপনার কথা সাধারণ জনগণের উপর অ্যাপ্লাই করেন কেন আপনি? এখন আপনি তো সুইপিং কমেন্ট করেন। যাই হোক, আপনার সঙ্গে অন্য একটা প্রসঙ্গে যাচ্ছি আমি, সেটি হচ্ছে যে আপনি জানেন যে নেপালে যে জেনজি, হ্যাঁ, তারা বিক্ষোভ করে সরকারের পতন ঘটালো। আমাদের দেশেও জেনজিরা বিক্ষোভ করে সরকারের পতন ঘটিয়েছে। দুই দেশের মধ্যে পার্থক্য কি দেখছেন? পার্থক্য হচ্ছে যে নেপালে জেএনজিরা পড়তেই চলে গেছে, আমাদের জেএনজিরা চাঁদাবাজিতে আছে। আর নেপালের জেএনজিরা যে সরকার বসিয়েছে, সেই সরকার বলতেছে বাবা আমি 6 মাসের মধ্যে নির্বাচন দিয়ে একটু শান্তিতে চলে যেতে চাই। আর আমাদের উনি সংস্কার 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 করছেন, নির্বাচনের নামই নেন নাই। এখন যখন দেখতেছে যে কিছুই হয় না, রাষ্ট্র স্থবির হয়ে গেছে, এখন বলে যে আমি ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে যে কোনো মূল্যে চলে যাও। দিস ইজ দ্য পার্থক্য, আর কিছু না।
তো এখন ডক্টর ইউনূস আজকেও বলেছেন যে উৎসব মুখর পরিবেশে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আপনার কি মনে হয় নির্বাচন হবে ফেব্রুয়ারিতে? আমার আগে মনে হয়তো হবে, এখন মনে হচ্ছে হবে না, কারণ আমি গ্রামগঞ্জের খবর দেখছি। গ্রামগঞ্জে বিএনপির চেলা চামুন্ডারা যে হারে প্রশাসন দখল করে রেখেছে, পুলিশ প্রশাসন ওদের কবজায় আছে, আর্মি তাদেরকে কিছু করে না, এই প্রেক্ষিতে বলা যায় যে আগামী নির্বাচন ভায়োলেন্ট হবে। কারণ এদেরকে প্রতিরোধ করবে কে? এরা যে ভায়োলেন্ট হবে মানে ইলেকশন হতেই দিবে না, এগুলা কেন্দ্র দখল করে করে বসে থাকবে। তো জামাত কি কেন্দ্র দখল করতে তাদেরকে দেবে কিনা? তার নাম দিলে তাহলে কি হবে? রক্তারক্তি। জামাত কি ওই রক্তারক্তিতে যাবে কিনা? এই প্রেক্ষিতে ইলেকশন হয় কিনা ফেব্রুয়ারিতে আমার সন্দেহ আছে। আর ইলেকশন যত যত বেশি পিছিয়ে যায়, তখন জামাতের আরো তত লাভ। তাদের কোন ঠেকা পড়েছে যে ইলেকশন করতেই হবে, যেখানে বিএনপি তার ভোট দখল করে নির্বাচিত হয়ে যেতে পারে। কারণ লক্ষণ এখনো সেটা আছে। সরকার সরকার কি করবে? সরকার তো এই যে ফেব্রুয়ারিতে যে ইয়েতে গেল না আপনার লন্ডনে, সে লন্ডনে গোপন চুক্তি হয়তো হয়েছে, এটা তো বারবার বলা হচ্ছিল যে সেফ এক্সিট নেওয়ার জন্য ডক্টর ইউনূস বিএনপির সাথে ইয়ে করেছে যে তোমরা ক্ষমতায় যাও সামনে, ঠিক আছে, আমি কিভাবে যাব? তো সেটাতে এখনো অব্যাহত আছে। সেই ওই লন্ডন বৈঠকের পরেই তো জামাত বিগড়ে গেল এবং আদার্স বিগড়ে গেল। তাহলে আমরা কোন খালো রে, কার খালো? আপনি শুধু ওদেরকে নিয়ে থাকবেন। এমন একটা প্রেক্ষিতে আমার কেন জানি মনে হচ্ছে যে বিএনপির যে সম্ভাবনাময়, এখনো ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় হয়তো তারাই নির্বাচিত হবে, কারণ জনসমর্থন এমন আছে। কিন্তু দিন দিন যেভাবে অপকর্ম, যেভাবে বিএনপি লোকরা জড়িয়ে পড়ছে, এবং আরো বেশি উদ্বেগজনক হচ্ছে বিএনপি একটা লোক দেখানো 7,000 লোককে ইয়ে করছে, বহিষ্কার করেছে, কিন্তু তার একজনও বিএনপির বাইরে না। ওরা বিএনপির হয়ে কাজ করছে এবং ওরা ওই আশ্বাসে আসে যে যখনই আবার নির্বাচনের শিডিউল ঘোষণা করবে, দলের জন্য সবাই একসঙ্গে কাজ করবে। তো এবং এখন যে তারা সন্ত্রাস এবং চাঁদাবাজি করছে, আরো আনন্দের সাথে করছে, কারণ এখন তাদেরকে কেউ ধরতেও পারবে না, কারণ ওই তো দল করে না এখন।